This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ঢিলছোড়া দূরত্বে শুট আউট। মৃত্যু হয় এক তৃণমূল কংগ্রেস কর্মীর নাম রেহান খান। শোনা যাচ্ছে তিনি ওখানকার যিনি কাউন্সিলর তার অত্যন্ত ঘনিষ্ঠ, তার ছায়াসঙ্গী। আমরা কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন তাকে দীর্ঘদিন ধরে চেনেন। একই কথা বলেছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যানও। আর এখন যে খবর আমরা পাচ্ছি, ইতিমধ্যেই ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তারাও নাকি কাউন্সিলর ঘনিষ্ঠই। ডিটেল নেব, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কারা, তারা কি রাজনৈতিক পরিচয়, এই নিয়ে কি কাউন্সিলর ফাদ্দার কোনো মুখ খুলেছেন, কি নিয়ে বিবাদ? দেখো, ভোর 5:30টার সময় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন রাজীবনগরে যেখানে দেখো পুলিশের কর্ডন করা রয়েছে, যেখানে রেহান এনায়েতুল্লাহ দেহ উদ্ধার হয়েছিল, সেই দেহ উদ্ধারের কারণ কি? সেই দেহ উদ্ধারের কারণ এই জমি যা রেল লাইন সংলগ্ন জমি, শিয়ালদা ডিভিশনের মেন লাইন, ডানকুনি লাইন, মেট্রো প্রকল্প, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, সেই জমি সরকারি জমি, দীর্ঘদিন ধরে সেই জমিতে ভরাট করে এখানে তুমি সারি সারি দেখতে পাচ্ছ যে টিনের ছাউনি এবং ইটের গাঁথনি দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে। এই সমস্ত যে বাড়িগুলো এখানকার বাসিন্দারাই বলছেন কেউ রেহানকে টাকা দিয়ে কিনেছেন, কেউ আবার সুশান্ত রায়কে টাকা দিয়ে কিনেছেন। আর সুশান্ত রায়ের বাড়ির লোকের বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে যে রেহান এবং গোপাল, রেহানের যে ব্যবসায়িক পার্টনার, সে রেহান এবং গোপাল একসময় সুশান্ত রায়ের অনুগামী ছিল। সেই সুশান্ত রায়ের অনুগামী থাকা রেহান এবং গোপাল তাদের উত্থান হয়, এবং উত্থান হওয়ার পর বছর দেড়েক আগে তারা এখানকার সর্বময় কর্তা হয়ে ওঠে এবং এলাকা ছাড়া হয় সুশান্ত রায়। যে সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ, যে সুশান্ত রায় গ্রেফতার হয়েছে তার আরও দুই সাগরেদ, অভি এবং রিজু। এই যে পুরো ঘটনাক্রমে শুধুই কি সুশান্ত রায় এবং রেহান এনায়েতুল্লাহ এরা এমনি এদের বারবারন্ত, কেন প্রশাসন এদের টের পেল না, এদেরকে নিয়ন্ত্রণে আনতে পারলো না? সেক্ষেত্রে আবার সেই চেনা মডেল, দুই শিবিরের ক্ষেত্রেই দুজন তৃণমূল কাউন্সিলরের নাম, একদিকে দেবযানী, আরেক দিকে সুজয় দাস। দেবযানী যিনি রয়েছেন, যিনি এই কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর সুজয় দাস তিনি উত্তর দমদমে, যেহেতু এটা সীমানা লাগোয়া এলাকা, উত্তর দমদম এবং কামারহাটি, তিনি সেখানকার কাউন্সিলর। দুপক্ষই অভিযোগ অস্বীকার করছেন, যদিও পুলিশের যে তদন্ত, সেই তদন্ত কিন্তু এই জমির কারবার, সেই জমির কারবার ধরে এই এলাকায় যে গন্ডগোলের বাতাবরণ তৈরি হয়েছে, সেটাই যে মূল কারণ। বেশ নজর থাকবে সৌরভ, নজর থাকবে। দুশ্মনী হয়েছিল এই জায়গা জমিন জুড়ে। কি ধরনের দুশ্মনী? দুশ্মনী কি তুমি এখানে সে তুমি পালিয়ে যাও, এখানে কি আমি কাউন্সিলর আছি, আমি আমার হুকুমত চলবে। এটা কে বলতো? সুশান্ত বলতো, সুজয় বলতো। সুজয় এইখানে কে কাউন্সিলর আছে, ওইখানে কে আলিপুরকে, ওর পেট এর পেট এক আছে। এরা কি তৃণমূল কর্মী? হ্যাঁ, দুনো মিলে করে। जैसे ই বিক্রি করে और बांट के दे टाका, बोलो कि रेहान के আমার এরিয়া আছে, সে তুমি তোমার এই এরিয়া আমি ঢুকতে দেব না, এই সমস্যা ছিল। এই পাশের যে পুকুরটা ভরাট, এই পুকুরটা কি ভরাট করছিল? হ্যাঁ, ভরাট করছিল। কে করছিল? আমার ছেলে। আপনার ছেলেই ভরাট করেছিল? কেন ভরাট করেছিল? কেন ভরাট করেছে? জায়গা কিনলো, কাগজ উগজ রেজিস্ট্রি কি ও ভরাট করকে বিক্রি করতো। সুশান্ত আপনার কে হয়? হাজবেন্ড হয়। সুশান্ত এখানে থাকে না? এখানে থাকে না, ও আসে না। কিন্তু পারলে জানতে পারো, কিন্তু থাকে না। এমনি এখানে ঝামেলা অশান্তি, ওইখানে এলেই মানে থানায় কেস টেস করে, যে এরকম ও থাকতে পারে না এখানে। সুশান্তর সঙ্গে কার গন্ডগোল? আমি তো সেভাবে বলতে পারছি না। ও আগে পার্টি করতো, পার্টি থাকতো, পার্টিতে কাজ টাজ করতো। এই কি কাজ করতো পার্টিতে? কোন পার্টি? এমনি টিএমসি দলে এমনি থাকতো, কাজ টাজ করতো। এখন কি কাজ করে? এখন আপাতত জামাইবাবুর দোকানে কাজ করে। জামাইবাবুর নাম কি? বিকাশ দাস। সে কি কিসের দোকান? ওই ফাস্টফুডের দোকান। সুজয় কে কাউন্সিলর? তৃণমূল কাউন্সিলর সুজয়? কোথাকার কাউন্সিলর উনি? ওই তো নিমতার ওখানে। কি নাম ওনার পুরো নাম? সুজয় দাস বলে। সুশান্ত রায় তৃণমূল কাউন্সিলর সুজয় দাসের ঘনিষ্ঠ? এমনি ও ওই অফিসে যায়, সেটা ঘনিষ্ঠ বলতে। সুজয় দাসের
বিবাদে? একা না, রেহান, গোপাল সবার সাথে হয়েছিল, ওদের পুরো যে টিমটাদের সাথে। জমি নিয়ে ওরা হলে অ্যাকচুয়ালি জমি কারবার করে, আর এই রেহান আর গোপাল সুশান্ত রায়ের চামচা ছিল। চামচা মানে বোঝেন তো, জুতো রাখার কাজ করতো। সুশান্ত রায় যদি বলতো আমার জুতোটা এনে দে, জুতোটা এনে দিত। সুশান্ত রায় যদি বলতো পায়ের নিচে বস, তো নিচেই বসতো। সব কাজ করতো, বাড়ির বাজার করে আনা থেকে যাবতীয় যা যা কাজ ছিল সব ওরা করতো। হঠাৎ করে ওদের মধ্যে জানি না কী নিয়ে ঝামেলা হয়েছে না হয়েছে, সুশান্ত রায় নামে এগেনস্ট হয়েছে কি ও বাজে কাজ করে, ও বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, ও সিন্ডিকেট করে, ও নাকি সবার থেকে নাকি বন্দুক দেখে তোলাবাজি করে বলে এই কেসে সুশান্ত রায়কে এখান থেকে ছাড়া করলো। ও আজ থেকে দেড় বছর কি 2 বছর হতে যায় ও থাকে না। ওর একটা 2.5 বছরের সন্তান আছে, একটা 7 বছর, আর আমি ওর ভাইজি। ও এখানে থাকে না 2.5 বছর হয়ে গেছে। তাহলে বলুন, একটা মানুষের বললেই হলো? তার যদি একটা পয়সা থাকতো বা ক্ষমতা থাকতো তাহলে সে তখন করতো। আমি শুনেছি ওরা নিজেদের মধ্যে অশান্তি চলছিল, ওরা নিজেরাই খাওয়া খাই নিয়ে ঝগড়া হচ্ছে। আপনি তো দেখেন স্পটে নিশ্চয়ই মদের বোতল ছিল, মদ খাচ্ছিল ওরা। তাহলে আমাদেরকে কি করে ব্লেম করা হচ্ছে? আপনি বলুন, যে এখানে থাকে না তাকে কি করে ব্লেম করা হচ্ছে? আমাকে নিমতাইসি ফোন করেছিল, যতটা সহযোগিতা করে আমি করছি। আর সুশান্ত আমার এখানে ভোটারও না, ও কামারহাটির ভোটার, আর রেহানও কামারহাটির ভোটার, যেটুকু আমি শুনলাম। থানার আইসি কেন ফোন করেছিল? যে সুশান্ত আমার এখানে আসে কিনা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি না, সুশান্ত আমার এখানে আসে না, ঠিক আছে? সুশান্তের সাথে আমার কোনো কালেকশন নেই। আপনারা চাইলে আমার ফোন চেক করতে পারেন, নাম্বার চেক করতে পারেন, বা কল লিস্ট আপনি দেখতে পারেন। সুশান্ত বলে আমি কাউকে চিনি না। মানে নিমতা থানার কাছেও এটা খবর আছে যে সুশান্ত রায় আপনার ঘনিষ্ঠ, সেই জন্য মানে সেটাও তারা ক্ল্যারিফাই করতে ফোন করেছে। হ্যাঁ, তার জন্য তো বলেছি না, সুশান্ত রায় বলে আমি কাউকে চিনি না। এখানে অনেক রকম লোক আছে, কে সুশান্ত রায় কে কি আমি বলতে পারবো না। পরিবারে মানে সুশান্ত রায়ের পরিবারের বক্তব্য হচ্ছে যে সুজয় দাস সুশান্ত রায় হচ্ছে অভিন্ন বন্ধু, এবং সুজয় দাসের জয়ের অন্যতম কারিগর ছিল সুশান্ত রায়। ভুল কথা এগুলো ভুল কথা। কি কারণে বলেছে আমি জানি না, এগুলো ভুল কথা। কামারহাটি পুরসভার 35 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া অঞ্চল, যে ছবি আপনাদেরকে সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম, সেখানেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ঢিলছোড়া দূরত্বে একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়েছে। গত রাতের ঘটনা। ওই তৃণমূল কংগ্রেস কর্মীর নাম রেহান খান। তিনি বসেছিলেন, সূত্র মারফত খবর পাচ্ছি আমরা, মদ্যপান করছিলেন, সেখানেই এসে তাকে দুষ্কৃতীরা গুলি করে। দেখুন সেই জায়গাটা ঘিরে রেখে দিয়েছে পুলিশ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, कल रात को हम जानते नहीं कि कल रात तो क्या होता। हम सोए हुए थे, हम सुबह बैठे हुए थे, वो मम्मी रोई और हम वहाँ पे मछली देख रहे थे, पकड़ रहा था, तो वो देखे तो रोए हुआ था, भैया देखे तो इस तरह से लेटे हुआ था, वही हम देखे, बस मरा पड़ा हुआ था, तो उठाए टोटो से लेकर चले गए सागर दत्त हॉस्पिटल। वो इस तरह से मतलब पड़े हुआ था, यहाँ पे ब्रेन में शायद गोली वोली लगा हुआ, क्या लगा हुआ पता नहीं, अंदर में यहाँ पर ब्रेन में छेद है, या शायद गोली लगा ही होगा। सिर्फ ऐसे हैं भाई की तरह से नॉर्मल, बिजनेस के बारे में क्या करते हैं वो हमको पता नहीं, किसने गोली चला, अब हमको ये सब चीज पता नहीं। প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। ও কি কোনো কাজ করতো বা কোনো কাজ করছিল এখানে, কি হয়েছিল না? জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছি। নাম রেহান আছে, ইনায়াতুল্লাহ, আর মোটামুটি 30-35 মধ্যে বয়স আছে। দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না, আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30 পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে, তারপরে সকালে 5টার সময় 5-5:30 সময় বডিটা দেখতে পেরেছি। মোটামুটি এর মধ্যেই হবে, 12টা থেকে 5। অবশ্যই কই লোক সঙ্গে ছিল, কে ছিল ওটা আমরা চেষ্টা করছি। আর এবার একটু অর্জুন সিং এর কথা বলা যাক, কারণ অর্জুন সিং আপাতত স্বস্তিতে রয়েছে, তবে সেই স্বস্তি আগামীকাল পর্যন্ত, যতক্ষণ না হাইকোর্টে শুনানি হচ্ছে। আর এই স্বস্তি কিন্তু হাইকোর্টই দিয়েছে, কারণ ব্যারাকপুর আদালতে পুলিশের করা যে মামলা, তার ভিত্তিতে ইতিমধ্যেই কিন্তু আপনাদের জানা কথা যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল অর্জুন সিং এর বিরুদ্ধে, এবং সেখানে গিয়ে কোথাও হাইকোর্টে গিয়ে স্বস্তি মিলল। 26 তারিখ অর্থাৎ 26শে মার্চ গুলি বোমাবাজির মামলায় সাময়িক স্বস্তি পেলেন অর্জুন সিং। আগামীকাল মামলা শুনানি পর্যন্ত অর্জুনের এই স্বস্তি বজায়। আমি তো প্রথম দিন থেকেই বলছি কি আমাদের আইনের উপরে বিশ্বাস আছে, সরকারের উপরে বিশ্বাস নেই। পুলিশ কোর্ট যেভাবে না কিছু শুনে, না কোনো তথ্য দেখে, না কোনো, বারবার বলেছিলাম কি ভিডিও ফুটেজ শো করুক পুলিশ, কিন্তু ভিডিও ফুটেজে যার নাম যে অপরাধীদেরকে
তৃণমূলের অপরাধীদেরকে শো করছে, তার নামে সুমোটো করেছে, তারপরে আমার নামে ওয়ারেন্ট বের করেছে। অদ্ভুত ব্যাপার আছে। আমার মহামান্য আদালতের উপরে সম্পূর্ণ আস্থা আছে, তারা সবকিছু কালকে শুনবেন, কালকে দেখা যায় কাল কি হচ্ছে। অন্যায় করেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব এবং সেই ব্যবস্থা নিয়েছেন এবং লোয়ার কোর্ট থেকে তার একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আমরা আশাবাদী নই, আমরা এখনো পূর্ণ বিশ্বাসী যে আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে। কোর্টের রায়ে হতে পারে, কোর্টের কথা আমরা মানতে বাধ্য, সেই জায়গাটা মেনে নেওয়া হবে। নিশ্চয়ই তার উপরে কোর্টে সেটা আবার কোর্টে যাওয়া হবে, আশা করি খারিজ হয়ে নিশ্চয়ই সে অ্যারেস্ট হবে। হাইকোর্ট একটাই কথা বলছে কি আপনি এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট কী করে ইস্যু করেছেন, অলরেডি দেখা দরকার ছিল, সার্চ ওয়ারেন্ট আগে ইস্যু করা দরকার ছিল, হ্যাঁ একটা এভিডেন্স কালেক্ট করা দরকার ছিল। ওর পরেই আপনার যে ভিকটিম যে যার উপরে আপনি কেস করেছেন ও একটা গিল্টি ফাইন্ড হতো, তো আপনার ওর আগে আপনার যা আপনি হতে পারে পজিটিভলি আমার সাইড থেকে আছে। কেন আমার যখন কিছু ভুল না হয় করেছেন আমার বাবা, তো কি করে আমি ভাববেন কি ওর উপরে একটা স্ট্রিক্ট অ্যাকশন ইয়া ওর উপরে একটা এরকম কেস হবে? কেন বাবা আগে থেকে বলছে কি আপনি ফুটেজ দেখুন, ফুটেজ না দেখলে আপনি কি করে আমাকে ব্লেম করছেন। কিন্তু কামারহাটির বিধায়ক মদন মিত্র কি বলছে জানেন? তিনি বলছেন যে 2-1 দিনের মধ্যে গ্রেফতার হবেন অর্জুন সিং, বা তিনি বলছেন দিল্লি হয় বাংলাদেশ হয়ে দুবাইয়ের পথ নাকি খুঁজছেন অর্জুন, আর লুকিয়ে দিল্লিতে বিজেপির অফিসে রয়েছেন অর্জুন সিং। এমনটাই বক্তব্য মদন মিত্র, শুনুন কি বলেছেন। গ্রেপ্তার হবে মানে ম্যাক্সিমাম কাল বা পরশু। হ্যাঁ, দিল্লি থেকে বাংলাদেশ হয়ে দুবাইয়ের রাস্তা খুঁজছে, তো সেগুলো সব বলা আছে। তো গুলি চালালে গ্রেপ্তার হবে না? 100টা পুলিশ ওকে ঘিরে রেখেছে, তাতে ভয় বাড়ির মধ্যে লুকিয়ে পালিয়ে দৌড়তে পেছন দিক দিয়ে দৌড়ে পালাবার পথ নেই, দিল্লিতে গিয়ে বসে আছে বিজেপি দপ্তরে। অ্যারেস্ট হবে, এত খুন করেছে, এতই করেছে, ম্যাক্সিমাম 24 ঘন্টা। দিল্লি থেকে বাংলাদেশ হয়ে বা শিলিগুড়ি হয়ে চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশ হয়ে দুবাই, এত সহজ হবে বলে মনে হয়। গ্রেপ্তারি পরোয়ানা প্রথম নয়, কেসও প্রথম নয়। অর্জুন সিংকে খতম করার জন্য পুলিশ একদম সুপারি নিয়ে বসে আছে, তার বিরুদ্ধেও লড়াই করে অর্জুন সিংও লড়ছে, আমরাও লড়ছি। আগামী দিনে হবে কোর্টের লড়াই কোর্টে হবে, মাঠের লড়াই মাঠে হবে। অন্যদিকে আগামী 6ই এপ্রিল সেখানে রামনবমী, আর সেই রামনবমী বিষয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। তিনি কি বলছেন? তিনি বলছেন যে হিন্দুত্ব ইস্যু ইম্পর্টেন্ট, এই হিন্দুত্ব ইস্যুতেই 2026-এ ভোট হবে, আর রামনবমীতে অস্ত্র হাতে মিছিল হবে। আরও একবার স্মরণ করিয়ে দিলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, বাধা দিলে ভোট পর্যন্ত প্রতিবাদ চলবে, রোজ রোজ রামনবমীর মিছিল হবে, এহেন হুঙ্কার শোনা গিয়েছে দিলীপ ঘোষের কণ্ঠে। হিন্দুদের বদনাম করে টেনশন তৈরির চেষ্টা চলছে, এমনটা মনে করেন, এমনটা অভিযোগ দিলীপ ঘোষের। শুনুন কি বলছেন তিনি। পুলিশ প্রশাসন একেবারে শশব্যস্ত, ছুটি ক্যান্সেল, একটা সাজো হবে। এরপর যদি কোনো দুর্ঘটনা হয়, এর দায় কি বিজেপি বা দিলীপ ঘোষ নেবেন? কেন হিন্দুদের উৎসব হলে দুর্ঘটনার ভয় আসে কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে তাদেরকে দেখার দায়িত্ব পুলিশের, হিন্দুদের সামলাতে হবে না। জোর করে হিন্দুদের বদনাম করে টেনশন তৈরি করার চেষ্টা চলছে। এটা এই বদভ্যাসটা টিএমসিকে বা পুলিশকে ছাড়তে হবে। হনুমানজির শোভাযাত্রা হবে, সেখানে তার বাঁশি বাজিয়ে কেউ যাবে না, গদা নিয়ে যাবে, সেটাও সশস্ত্র হবে, হওয়া উচিত। তো পুলিশ খালি আমাদের চমকাবে, এই চলবে না ওই চলবে না। আমাদের দেবী দেবতাদের হাতে অস্ত্র আছে, আমাদের হাতে আইলে ওদের সমস্যা কী? আজকে তো হিন্দু সমাজ যে পরিস্থিতির মধ্যে আছে পশ্চিমবাংলায়, সমস্ত বাড়িতে শস্ত্রের প্রয়োজন আছে। বাধা দিতে এলেই টেনশন হবে, আর যদি তাই করেন আপনারা, বাধা দেন তাহলে কিন্তু রামনবমীর শোভাযাত্রা শেষ হবে না, সেটা মাঝখানে চলতে থাকবে। এর প্রতিবাদে আবার, তার প্রতিবাদে আবার, এটা চলবে। আজ ভাববেন না হিন্দুরা দুর্বল নিঃসহায়, হিন্দু জেগেছে, হিন্দুর পেছনে আমরা আছি, এটা চালিয়ে যাব, ইলেকশন অবধি চালাবো, আমি বলে দিচ্ছি, যদি ওরা বাড়াবাড়ি করে। এটাই একমাত্র ইস্যু হবে যে পশ্চিমবাংলায় হিন্দু অসুরক্ষিত, ধর্মকর্ম করতে দেয় না, হিন্দুর মঠ মন্দির মহিলাদের সম্মান সুরক্ষিত নয়, হিন্দু মাঠে না পাবো আমরা, এর উপরেই 26-এ ইলেকশন হবে।
দেখুন, দিলীপ ঘোষ বলছেন অস্ত্র হাতে মিছিল হবে, কিন্তু আরএসএস বলছে অস্ত্র হাতে নয়, আইন মেনে মিছিল হবে। আর আরএসএস যে কথা বলছেন কার্যত সেই শুরু শোনা গেছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলাতেও। তাহলে এই ক্ষেত্রেও কি বিজেপির মধ্যে দুটো আলাদা মত উঠে আসছে? আমাদের যখন যা কিছু করব আমরা সংবিধান মেনে চলব। আমরা যখন অনুমতি নিতে যাব, অনুমতি যে বিন্দুর উপর অনুমতি হবে সেই সমস্ত বিন্দু আমরা একদম ওই নাগরিক শিষ্টাচার শব্দ ব্যবহার করেছি, ওই অনুযায়ী করব। রামনবমী কিভাবে সেলিব্রেশন হবে অস্ত্র ছাড়া? যেটা বললাম, যেভাবে অনুমতি হবে সেভাবে কাজ করব, আমরা অনুমতি বাড়ি যাব না। রামনবমীর উদ্যোক্তা ভারতীয় জনতা পার্টি নয়, সহযোগী হিসাবে বা রামনবমীর রাম ভক্ত হিসাবে সবাই আসেন বলে বিজেপির দৃষ্টিভঙ্গির বিষয় নয়, যেটা আইনসঙ্গত এবং যারা রামনবমী উদযাপন কমিটি যারা রয়েছেন তারা যে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন সেই সিদ্ধান্ত নিয়ে হবে। এবং আমি নিশ্চিত এক্ষেত্রে অন্যদের মতন সংবিধান বিরোধী কোনো কাজ অন্তত রামনবমী উদযাপন সমিতি করবেন। অন্যদিকে অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু দিলীপ ঘোষের সুরেই সুর মিলিয়েছেন। তিনি অস্ত্র হাতে মিছিলের পক্ষে জানিয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা। কি বলেছেন তিনি শুনবো। কেন বা অস্ত্র কেন থাকবে না? আমাদের রামনবমী মিছিলে তো অস্ত্র সবসময়তেই থাকে। আজকে আমাদের যখন রামনবমী মিছিল হয় তখন তো আমাদের যে ট্যাবলো বেরোয় সেখানে অস্ত্রের বোর্ড থাকে। আমরা অস্ত্র নিয়ে চলতে দেবো না, এত বাধা কিসের? আর বাধা কি আমরা মানবো নাকি? আমরা শান্তিপ্রিয়ভাবে মিছিল করব। আমরা কোনো উত্তেজনা বা কোনো রকম প্ররোচনাতে পা দেবেন না, আমি সবাইকে অনুরোধ করব। কিন্তু তুষ্টিকরণের রাজনীতিতে করতে দেব না মমতা ব্যানার্জি, আপনাকে ভোট ব্যাংকের রাজনীতি করতে দেব না। উন্নয়ন এবং যে ভালো ভালো কাজ করা যায় সে সমস্ত রাস্তা দিলীপ ঘোষের জন্য বন্ধ হয়ে গেছে। মানে পাতি কথায় একদম বলতে চেয়েছেন যে এই সমস্ত কথা বলে ব্যর্থ হয়েছেন দিলীপ ঘোষ, আর সে কারণেই ধর্মীয় মেরুকরণের রাস্তায় আজ তিনি। কে বলছেন? মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুনবো কি বলেছেন। দিলীপবাবু যদিও একটু উল্টোপাল্টা কথা বলতে অভ্যস্ত, আমি জানি, কখনো গদা ঘোরান, কখনো তরোয়াল ঘোরান, এগুলো কোনোটাই আর কি খুব একটা শান্তির প্রতীক নয়। তো উনি চাইছেন যে যেহেতু উন্নয়নের কথা বলে হয়নি, রাজনীতির কথা বলে হয়নি, কোনো কিছুতেই যখন সফল হননি তখন ধর্মীয় মেরুকরণের কথাই বলছেন ওরা। এবং সেই জন্যই বলছেন 26 অবধি, নাহলে ওটা বলতেন সারা জীবনের কথা বলতেন বা এই রামনবমী পর্যন্ত বলতেন, কিন্তু বলছেন 26 অবধি চলবে, মানে নির্বাচন অবধি চলবে। অর্থাৎ ধর্মীয় মেরুকরণের মাধ্যমে যদি পশ্চিমবাংলায় কোনোদিন ভোট হবে না, এটা নিশ্চিতভাবে আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, পশ্চিমবাংলায় ধর্মীয় মেরুকরণ রাজনীতিতে ইলেকশন হবে।